প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাই ক্লাসে। আমি বীরস্কুল উচ্চ বিদ্যালয় থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক গণিত। আমি আজকে তোমাদেরকে যে বিষয় উপস্থাপন করব, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় সম্পর্কে তোমরা ভালো ধারণা রাখলে পদার্থবিজ্ঞান সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি হচ্ছে গতি, পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, যাকে আমরা ইংলিশে মোশন বলি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অধ্যায় থেকে যে সকল বিষয় আলোচনা করব তা হচ্ছে স্থিতি ও গতি কী, বিভিন্ন প্রকার গতি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, দ্রুত, সরল, দ্রুতীয় বেগ এবং তরঙ্গ মন্দন। আমি যদি প্রথম বিষয়টি নিয়ে যদি তোমাদেরকে বলি, তোমরা একটু খেয়াল করার চেষ্টা করবা যে স্থিতি এবং গতিটা কি, রেস্ট অ্যান্ড মোশন। সর্বপ্রথম তোমাদেরকে একটি বিষয়ে ধারণা রাখতে হবে যে আমি স্থিতি এবং গতি যদি নির্ণয় করতে হয়, সর্বপ্রথম কাজটি হচ্ছে আমাদেরকে একটি প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যার সাপেক্ষে তুলনা করব ওই বিন্দুটিকে ধরে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি লক্ষ্য করো তাহলে লক্ষ্য করবে যে এরকম যে আমরা একটি টেবিলের উপর একটি বই রেখে দিলাম, টেবিলের সাপেক্ষে ওই বইটি কি স্থিতিশীল। তাহলে কোনো একটি বস্তু কোনো প্রসঙ্গ বিন্দুর অবস্থার সাপেক্ষে যদি স্থির থাকে বা যে অবস্থায় আছে ঠিক একই অবস্থায় থাকে, কোনো পরিবর্তন যদি না হয়, তাই হচ্ছে মূলত স্থিতি। তাহলে তোমরা বুঝতে পেরেছ স্থিতি কী এবং স্থিতির উদাহরণ থেকে আমাদেরকে দিলাম। এখন যদি আমরা বলি গতি, গতি বলতে বোঝাচ্ছে এরকম যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে যদি পরিবর্তনশীল হয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে একটি বেঞ্চ রাখলাম বা একটি টেবিল রাখলাম, একটি স্টুডেন্টকে বললাম তুমি এই টেবিলের চতুর্পাশে 10টা রাউন্ড দাও, 10 বার ঘোরো। ওই শিক্ষার্থী সেই টেবিলের চতুর্পাশে ঠিক এভাবে ঘুরতেছে। এ হচ্ছে একটি টেবিল, একজন শিক্ষার্থী এভাবে ঘুরতেছে, তার অবস্থার সময়ের সাথে সাথে তার অবস্থার পরিবর্তন হচ্ছে। সে একই জায়গায় কিন্তু স্থির নয়, সে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তাহলে আমরা তাকে গতি বলতে পারবো। অথবা আমি একজন শিক্ষার্থীকে বললাম তুমি এখান থেকে 10 মিনিটের ভিতরে বাড়িতে চলে যাবে। তার বাড়ি যদি স্কুলের কাছে হয়ে কোথাও হয়, তাহলে দেখো সে এই স্কুলের প্রাঙ্গণ বা এটি হচ্ছে একটি স্কুলের শ্রেণীকক্ষ, সেইখান থেকে বের হয়ে সোজা হেঁটে বাড়ি চলে যাবে। তাহলে সে একদিকে চলে যাচ্ছে, সময়ের সাথে তার অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এটি হচ্ছে তার মূলত গতি। এরকম আরও অনেক এক্সাম্পল আছে, তোমরা তোমাদের পাঠ্য পড়লে এই সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারবে। আমাদের অনেকগুলি এক্সাম্পল আছে এই সম্পর্কে, আমি চাই না যে তোমাদের এখানে রেখে সময় নষ্ট না করতে। আমরা পরবর্তী যে চলে যাবো বিভিন্ন প্রকার গতি নিয়ে। এই গতি, স্থিতি এবং গতিটা নিয়ে অনেক রকমের গতি আছে, আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়। সর্বপ্রথম যদি তোমাদেরকে বলি যে সরল রৈখিক গতি কি, সরল রৈখিক গতি, তোমরা অবশ্যই রেল লাইনের পাত দেখেছ, দেখবা দুটি কিন্তু সমান্তরাল, দুটি সমান্তরাল, ঢাকা নাই, কিন্তু দুটি কখনো মিলিত হয় না। আমরা বীজগণিতের মধ্যে সরলরেখা দেখেছি। সরলরেখার কথা কল্পনা করলে সরল রৈখিকের সংখ্যাটা তোমরা খুব সহজেই দিতে পারবে যে কোনো বস্তু যদি সরলরেখা হয়, কোনো বস্তু বা কোনো কিছু যদি সরলরেখা হয়ে যায়, সরল রেখায় বরাবর যায়, তাহলে তার গতি হচ্ছে সরল রৈখিক গতি। কেমন শিক্ষার্থীরা? এরপর যদি বলি ঘূর্ণয়ন গতি কি, এই ঘূর্ণয়ন গতির এক্সাম্পল দিতে গেলে আমি তোমাদেরকে বলেছিলাম এরকম যে তোমরা উদাহরণ হিসেবে যদি ঘূর্ণয়ন গতির কথা চিন্তা করো, তাহলে দেখলাম বৈদ্যুতিক ফাঁকার কথা পাবো, ঘড়ির কাটার কথা পাবো। যেগুলো বৈদ্যুতিক ফাঁকা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘড়ির কাটাও ঠিকছে, তাহলে আমরা সংখ্যাটা দিতে পারি এমনভাবে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, কোনো বস্তু যদি বা কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, তাহলে তার যে সেটাকে আমরা ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলা যায় ঘূর্ণয়ন গতি, বা তাকে আমরা ঘূর্ণয়ন গতি বলতে পারি। যেমন বৈদ্যুতিক ফাঁকার গতি, ঘড়ির কাটার গতি, এক্সেট্রা, এরকম অনেকগুলি উদাহরণ আছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি আমরা আলোচনা করি সরল গতি কি,
আসলে চলন গতি বলতে এমনভাবে বোঝানো হবে যে কোনো বস্তু বা সকল বস্তুকণা একই সময়ে একই দিক থেকে অতিক্রম করে। আমরা যদি উদাহরণস্বরূপ দিই, মনে করো এই যে তীর চিহ্ন কতগুলো দ্বারা বোঝাচ্ছি, এগুলো সবগুলো কিন্তু গতি একই দিকে। কিন্তু আমি যদি একটা এদিকে দিলাম, আরেকটা এদিকে দিলাম, আর একটা উল্টে দিলাম, আবার এটাও দিলাম, এটা কিন্তু চলন গতি না। কিন্তু এই একদমটা চলন গতি না, এটি হচ্ছে চলন গতি। তোমাদের পাঠ্য বইতে প্রায় 35 পৃষ্ঠায় যে উদাহরণ দেওয়া আছে বিমানের মাধ্যমে, ওই উদাহরণ দেখলে তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। আমি তোমাদেরকে এরপরে যদি আলোচনা করি পর্যাবৃত্ত গতি সম্পর্কে, বিভিন্ন প্রকার গতির মধ্যে পরবর্তী স্টেপটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, ফ্লুইডিক মোশন। তোমাদেরকে যদি আমি কথাই বলি, পর্যাবৃত্ত গতি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যে অতিক্রম করে, তাহলে তাকে আমরা মূলত পর্যাবৃত্ত গতি বলতে পারি। কোনো গতিশীল বস্তু যদি একই নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে অতিক্রম করে, একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে তার গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। তোমরা ছোটবেলায় দেখেছো দোলনায় দোল খাওয়া, দোলনায় যখন দোলে দেখবে নির্দিষ্ট সময়ে যেদিকে যায় ঠিক তার বিপরীত সময়ে তার বিপরীত দিকে যায়, এভাবে কিন্তু দোলনায় দোল খাওয়া যায়। ঠিক আছে, সূর্যকে ঘিরে এলে ধূমকেতুর কক্ষপথ ঠিক সেম আমরা একই রকমভাবে কল্পনা করতে পারি। ফ্যানের পাখা একই রকমভাবে কল্পনা করতে পারি। ঘড়ির কাঁটা 60 সেকেন্ড পরে দিবা 12টার কাঁটাকে অতিক্রম করবে, পুরোটা ভিতরে ঘুরে আসবে 60 সেকেন্ড, আবার ঘুরে আসবে সেকেন্ড, আবার 60 সেকেন্ড পর আবার অতিক্রম করবে। তাহলে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে একইভাবে এটা কি করে অতিক্রম করে। এটা হচ্ছে মূলত পর্যাবৃত্ত গতি। শিক্ষার্থীরা, সরল স্পন্দন গতি, এই সরল স্পন্দন গতিটা হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি, যেটা আমরা মানে স্পন্দনের সাহায্যে বা স্প্রিংয়ের সাহায্যে ঝুলিয়ে এটাকে নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে যে বিষয়টি ছিল, এই বিভিন্ন প্রকার গতি সম্পর্কে ধারণা নিয়েছ বা বুঝেছ। এখন আমি তোমাদেরকে স্কেলার এবং ভেক্টর সম্পর্কে যদি একটু আলোচনা করি। 3 নম্বর পার্ট, স্কেলার এবং ভেক্টর। আমি স্কেলার এবং ভেক্টর সম্পর্কে আলোচনা করতে গেলে তোমাদেরকে দুটি বিষয়ের কথা মনে রাখতে বলবো। একটি হচ্ছে দিক আর একটি হচ্ছে মান। স্কেলার রাশি কাকে বলে খুব সহজে মনে রাখবা। প্রথমটার মধ্যে একটি বৈশিষ্ট্য থাকবে, শুধুমাত্র মান থাকবে। এক্সাম্পল করে দিচ্ছি তোমাদেরকে। যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। আমরা পরবর্তী কতগুলি পাঠ পাবো, দূরত্ব পাবো, সরণ পাবো, বেগ পাবো, মন্দন পাবো, ত্বরণ পাবো, দ্রুতি পাবো। ওগুলোর মধ্যে নির্ণয় করবো কোনটি দূরত্ব, কোনটি স্কেলার রাশি আর কোনটি ভেক্টর রাশি। তোমরা এই প্রফিক্সটি বুঝতে ওগুলো খুব সহজে নির্ণয় করতে পারবে। তাহলে শুধুমাত্র মানের প্রয়োজন হলে সেটি হচ্ছে স্কেলার রাশি। আমি লিখে যাবো স্কেলার। মান এবং দিক উভয়টির যদি প্রয়োজন হয় তাহলে তাকে আমরা ভেক্টর রাশি বলবো। দুইটারই প্রয়োজন আছে, তাহলে সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেসব রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাহলে তাকে ভেক্টর রাশি বলে। এখন এই স্কেলার এবং ভেক্টর রাশিটা নির্ণয় করার জন্য আমরা যদি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। তবে তার আগে বলি, স্কেলার রাশিকে আমরা ABC এগুলো দ্বারা প্রকাশ করতে পারি। ভেক্টর রাশি হলে অবশ্যই এটার উপরে ভেক্টর চিহ্ন হবে। স্কেলার রাশি মনে করে x দ্বারা প্রকাশ করলাম, ভেক্টর রাশি যদি x দ্বারা প্রকাশ করতে হবে অবশ্যই তার উপরে ভেক্টর চিহ্নটা দিতে হবে। অনেক সময় ত্রুটি চিহ্ন দেওয়া যায়, অনেকভাবে এগুলো বোঝানোর জন্য দেওয়া হয়। আমি এটা নির্ণয় করবো দূরত্ব এবং দূরত্ব এবং সরণ। আমি তোমাকে বললাম স্কুল থেকে তোমার বাড়ির দূরত্ব, স্কুল গেট থেকে তোমার বাসার দূরত্ব 100 মিটার। 100 মিটার, দেখো এটা হচ্ছে তার দূরত্ব। এখানে শুধুমাত্র মান দেওয়া আছে, দিকের কিন্তু কথা উল্লেখ আছে না। তাহলে বুঝতে পারছো এটা কি রাশি? তুমি তো শিখেছ যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। যেহেতু এখানে স্কুল থেকে তোমার বাসার দূরত্ব 100 মিটার, তাহলে তাকে স্কেলার রাশি বলে। দূরত্ব বলে, মান দেওয়া আছে, এই জন্য এটাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। তাহলে দূরত্ব পেয়ে গেলাম আমরা কি রাশি? স্কেলার রাশি। এখানে শুধুমাত্র মান দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দূরত্বের মানটা দেওয়া আছে, এই মানের আলোকে তুমি বুঝতে হবে তোমার
নির্দিষ্ট করে খুঁজে বের করাটা তোমার পক্ষে কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য স্কুল গেট থেকে পশ্চিম দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে, কোন দিকে তোমার বাড়িতে 100 মিটার দূরে তোমার বাড়ি অবস্থিত বা বাসা অবস্থিত এই কথাটি কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই। শিক্ষার্থীরা, এই দূরত্বের পরিবর্তন যদি সরণ থেকে ব্যবহার করে থাকি তাহলে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। যদি বলি সরণ, তাহলে আমরা ব্যাখ্যাটা দেবো এভাবে: স্কুল গেট থেকে পশ্চিম দিকে 100 মিটার দূরে তোমার বাসা অবস্থিত। তাহলে যে কোনো কেউ খুব সহজে স্কুল গেট থেকে পশ্চিম দিকে 100 মিটার গেলেই তোমার বাসা খুঁজে পাবে, যেখানে 100 মিটারটি হচ্ছে মান এবং পশ্চিম দিক এটা হচ্ছে দিক, অর্থাৎ মান এবং দিক উভয় দিকে উল্লেখ আছে। তাই সরণটি হচ্ছে একটি রাশি, ভেক্টর রাশি। ওকে, তাহলে তোমরা সরণ কোন রাশি? ভেক্টর রাশি। এবং দূরত্ব স্কেলার রাশি। আমরা জানি সরণ কি দ্বারা প্রকাশ করা হয়? h দ্বারা। দূরত্বকে v দ্বারা প্রকাশ করা হয়। দুটির একক হচ্ছে কি? মিটার। দুইটার মাত্রা, সরণের মাত্রা হচ্ছে l, দূরত্বের মাত্রা কি? l। এটা আমরা জানি, সবাই তোমরা জানো এবং এটা আমরা শিখেছি। এখন যদি তোমাদেরকে আলোচনা করি দ্রুতি এবং বেগ নিয়ে, দ্রুতি এবং বেগ, শিক্ষার্থীরা মনে রাখতে হবে বিষয়টা। দ্রুতি এবং বেগ বিষয়টা নির্ভর করবে তাও স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উপরে। যেহেতু দ্রুতিটির সাথে সম্পর্ক হচ্ছে কার? দ্রুতির ইকুয়েশন যদি আমরা দেখি, উভয় দিক দ্বারা প্রকাশ করা হয়। দ্রুতি v ইকুয়াল v/t আর বেগ v ইকুয়াল h/t। দ্রুতি হচ্ছে আমরা যদি সংখ্যাটাকে এভাবে দিই যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারটা হচ্ছে কি? দ্রুতি। তাহলে পরিবর্তনের হার মানে কি বোঝাচ্ছে? যে ডিভাইডেড বাই টি বোঝাচ্ছে, সময় দ্বারা ভাগ, কেমন? অথবা একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। যেহেতু দূরত্ব দিয়ে আসবে, তোমরা জানো যে দূরত্বটি স্কেলার রাশি, তার মানে দ্রুতিটাও কি হবে? স্কেলার রাশি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো বেগের সংজ্ঞা যদি দিই, তার সংজ্ঞাটা কিরকম হবে? সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। সরণটা s, তাহলে যেহেতু সরণটা ভেক্টর রাশি, তার মানে বেগটিও কি রাশি? ভেক্টর রাশি। এখন আসো বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হয়? বেগ আমরা যদি একক বের করতে চাই, দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড। বেগের একক হবে মিটার পার সেকেন্ড। দ্রুতির মাত্রা যদি বের করতে চাই, আমরা এখান থেকে যদি বের করতে চাই, মাত্রা হচ্ছে l আর সময়ের মাত্রা হচ্ছে t। উপরে উঠে লিখে হবে l t ইনভার্স 1, তাহলে এটা হবে l t ইনভার্স 1, এখানে মাত্রা হবে l t ইনভার্স 1। তাহলে দ্রুতি এবং বেগ কাকে বলে? এই দুটি কোন রাশি? এই দুটির একক, মাত্রা এবং প্রকাশিত চিহ্ন আমরা এটা সম্বন্ধে জানলাম। এখন আসবে ত্বরণ এবং মন্দন নিয়ে। ত্বরণ এবং মন্দন আমরা জানি ত্বরণ সমান কি দেখি আমরা সাধারণত a ইকুয়াল b মাইনাস u ডিভাইডেড বাই t। যেখানে শিক্ষার্থীরা বিটি হচ্ছে আদিবেগ, ইউটা হচ্ছে আদিবেগ, বিটি হচ্ছে শেষ বেগ, টি হচ্ছে সময়। তাহলে উপরে দেখা যাচ্ছে যে বেগের পরিবর্তন দেখাচ্ছে। পরিবর্তন দ্যাট মিনস ডিফারেন্সকে বোঝায়। ডিফারেন্স অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ যাবে। বি মাইনাস টি মানে হচ্ছে তার শেষ বেগ থেকে আদি বেগটি বিয়োগ করা এবং সময় টি দ্বারা ভাগ করা। তাহলে আমরা সংখ্যাটা দিতে পারি এরকম ভাবে: সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর মন্দনের সংখ্যাটি হবে সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ত্বরণের ক্ষেত্রে এটি হবে ধনাত্মক আর মন্দনের ক্ষেত্রে এর মান হবে ঋণাত্মক। আমরা সহজ এক্সাম্পলে যদি বুঝে নিতে চাই, তাহলে কোনো একটি উপাদানে বা কোনো একটি বস্তুর আদিবেগ যা থাকবে তার সাথে যদি শেষ বেগের মান যদি বড় হয় সেটি হচ্ছে ত্বরণ। আবার মন্দনের ক্ষেত্রে হবে আদিবেগের মান বড়, শেষ বেগের মান ছোট। এই ক্ষেত্রে এর মান বাইরে ঋণাত্মক, অর্থাৎ সেটি হবে কি? মন্দন। তাহলে আমরা সহজ ভাষায় যদি বলি এটাকে যে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে
মন্দন বলে। তাহলে বেগ বৃদ্ধি মানে বোঝাচ্ছে v মাইনাস u ডিভাইডেড বাই t ইকুয়াল, আমরা এখান থেকে যদি একটা ইকুয়েশন প্রমাণ করব তবে তার আগে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে চাই সেখানে তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ত্বরণ যদি হয়, ত্বরণ যেহেতু এখানে বেগ আছে, দুই জায়গায় বেগ আছে, তাহলে ত্বরণ এবং মন্দন উভয় একই রাশি, ভেক্টর রাশি। ত্বরণ কে ইকুয়াল কি হচ্ছে, ত্বরণ এবং মন্দনের ক্ষেত্রে একই রকম ইকুয়েশন দাঁড়াবে, মন্দন ইকুয়াল সমীকরণ দাঁড়াচ্ছে v মাইনাস u ডিভাইডেড বাই t। আমরা জানি বেগের একক হচ্ছে m s ইনভার্স 1, সময়ের একক হচ্ছে সেকেন্ড, নিচে সেকেন্ডে যদি উপরে উঠা হবে m s ইনভার্স 2 এবং মাত্রা হচ্ছে কত, বেগের মাত্রা শিখেছিলাম আমরা l t ইনভার্স 1, সময় আছে t, উপরে উঠালে হবে l t ইনভার্স 2। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা একটা ইকুয়েশন প্রমাণ করে নিই গতির সমীকরণে। আমরা শিখেছি একটু আগে a ইকুয়াল b মাইনাস u ডিভাইডেড বাই t। আমরা এটা নিচে মনে মনে 1 সেটা আমরা জানি, তাহলে 1 দ্বারা যদি b মাইনাস u কে গুণ করি, b মাইনাস u ইকুয়াল a দ্বারা কি গুণ করলে a t। সুতরাং b ইকুয়াল মাইনাস u পাশে গেলে প্লাস u প্লাস a t a t, তাহলে দাঁড়াচ্ছে b ইকুয়াল u প্লাস a t। এটি হচ্ছে আমাদের গতির সমীকরণ। তাহলে আজকে আমরা যে 6টি বিষয় আলোচনা করেছি তোমরা বাসায় এগুলো ভালো করে দেখবে। আমাদের পরবর্তী ভিডিওতে বাকি টপিকস নিয়ে আলোচনা করব এবং গাণিতিক কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে থাকো।